তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়। ম্যাডাম বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। মিথ্যে বলছে ছেলেটা। নিশ্চয়ই রাতের বেলা কোনো কুকাম করেছে, তাই সে পালিয়ে বেড়াচ্ছিল। ম্যাডাম সত্যি বলতেছি আমি কিছুই করি নাই। তাহলে রাতের বেলা ওইভাবে দৌড়ে কোথায় পালাচ্ছিলি তুই? তাহলে শুনবেন কেন ওইভাবে দৌড়াচ্ছিলাম? হ্যাঁ বল। তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক। রাতের 11টা বাজে। আমি তানভীরদের বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম। এত রাত অবধি তানভীরদের বাসায় থাকার কারণ হলো শালা আমাকে আজকে তার বাসায় দাওয়াত করেছে তার জন্মদিন উপলক্ষে। আমি বলেছিলাম বাহিরে ট্রিটটা দিতে, কিন্তু শালা টাকা বাঁচানোর জন্য তার আম্মুকে দিয়ে বাসায় বিরিয়ানি করে কাজ চালায় দেয়। খাবার তো খাবারই, সেটা বাইরের হোক আর বাসায়, কিন্তু বিরিয়ানি হলেই চলে আমার। তাই আমিও আর মানা করতে পারলাম না। তার বাসায় কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও তার থেকে বিদায় নিয়ে চলে আসি সেখান থেকে। এরপর রাস্তায় হাঁটছি আমি, তাও একা একা সিঙ্গেল মানুষ। আমিও মনের সুখে রাস্তায় একা একা হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই পিছন থেকে আমিও পিছন ঘুরে যাই আর দেখলাম একটা কুকুর। কুকুর দেখে কিছুটা নিশ্চিত হয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে এবার জোরে জোরে হাঁটতে শুরু করে দিলাম আর পিছনে ফিরে দেখতে লাগলাম কুকুরটাও আমাকে ফলো করতে লাগলো। কি রে ভাই, আমি তো কোনো কোকাজ করি নাই, তাহলে আমাকে কেন ফলো করতেছে? তার হাঁটা দেখে আমিও আরো স্পিড বাড়িয়ে দিলাম। এরপর সেও আবার ঘেউ করতেই কই থেকে আরো 3টা কুকুর হাজির। লে হালুয়া। আগে একটা পিছে লেগেছিল, এবার ব্যাপারটা মোটেও সুবিধার লাগতেছে না, তাই দিলাম দৌড়। শালারাও আমার দৌড় দেখে আমার পিছে পিছে দৌড়ানো শুরু করে দিচ্ছে, আর সাথে তো তাদের সাইরেনার তো বাজাইতেছে, মানে ঘেউ ঘেউ আর কি। আমিও তাদের দৌড় দেখে ও ঘেউ ঘেউ আওয়াজ শুনে দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। শালা কোন কোফায় পাইছে আজকে আমাকে? কেন যে শালা বিরিয়ানির লোভ করে তানভীরদের বাসায় গেলাম, না হলে এমন কিছুই ঘটতো না। শালা আমার মনে হয় এই শালা তানভীরের মন ঠিকঠাক ছিল না, সে আমাকে খাওয়াতে খাওয়াতে বরদোয়া দিয়েছে, তাই এমনটা হয়েছে। শালা কাল কলেজে গেলে একবার তোরে শুধু পাই না, তুই শেষ। আমিও কোনো মতে দৌড়ে একটা গলিতে ঢুকে পড়ি আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে হাঁপাচ্ছি। যাক বাবা, মনে হয় পিছু ছুটলো। কার থেকে পিছা ছুটলো তোর? আমিও সাথে সাথে মাথা উঠালাম আর দেখলাম আমার সামনে একজন পুলিশ অফিসার ও 3 জন কনস্টেবল দাঁড়িয়ে আছে। লও ঠেলা, একটা বিপদ না চাইতেই আরো একটা হাজির। রাতের বেলায় কি কুকাম করে পালাচ্ছিলি তুই? আমি কোনো কোকাম করি নাই। তাহলে পালাচ্ছিলি কেন? যদি বলি কুকুরের স্কোয়ারির ভয়ে পালাছিলাম, তাহলে শালারা নিশ্চয়ই আমার মজা নেবে। না না, সেটা বলা যাবে না, অন্য একটা বলি। আরে রাতের খাবার খাইছিলাম, তা হজম করার জন্য একটু দৌড়াচ্ছিলাম আর কি। ও তাই নাকি? তাহলে থানায় চল, তোর খাবার তোকে পুরাই হজম করিয়ে দেব। আরে আরে করেন কি? বললাম তো আমি কিছুই করি নাই। আরে আজব তো। এরপর তারা আমাকে জোর করে থানায় নিয়ে গেল। বর্তমান এবার বুঝছেন কেন দৌড়াইছিলাম? ম্যাম, একটা কুকুর হলে তো সামনে নিতাম, কোনো মতে তার থেকে পিছু ছোটানো যেত, কিন্তু আমার পিছে পুরো একটা স্কোয়ার লাগছে। এবার বলেন ম্যাডাম, এখানে আমার কি দোষ? খোদাই না জেনে আমাকে অপরাধী বানিয়ে এখানে নিয়ে আসা হলো। আমার কথা শুনে দেখলাম সেখানে থাকা সকলে হাসতেছে আর পুলিশিনী তো মুখ চেপে হাসতেছে। তখনই তার চেহারার দিকে আমার চোখ গেল। মাশাআল্লাহ, ম্যাডাম দেখতে তো বেশ সুন্দর, আর হাসিটা তো আমাকে পাগল করে দিচ্ছে, কিন্তু বেজ্জতি হয়ে গেল। ম্যাডাম প্লিজ হাসিয়েন না, কারো দুঃখ কষ্ট নিয়ে হাসিটাটা করতে নেই। আর আমাকে একটু পানি দিবেন? দৌড়াতে দৌড়াতে আর আপনাদের ঘটনাটা বলতে বলতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই নাও পানি। ম্যাডাম গ্লাস এগিয়ে দিলেন, আমিও গ্লাস নিলাম
আর পানি খেতে যাব তখনই এই ছেলে, দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া ঠিক না, আগে বসো তারপরে পানি খাও। আমিও চেয়ারে বসলাম আর পানি খেতে লাগলাম। পানি খাওয়া শেষ করে আমিও গ্লাস রেখে উঠে পড়লাম। চলি ম্যাডাম, আর আল্লাহর কাছে দোয়া করি সামনে যাতে থানা বা পুলিশের চক্করে না পড়ি। এমনিও এই পুলিশ জিনিসটাই ভয় পাই আমি। দাঁড়াও, তোমাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসি। ধন্যবাদ ম্যাডাম, তবে লাগবে না, আমি যেতে পারবো। আপনি শুধু দোয়া করেন যাতে আবার কুকুরের ও পুলিশের পাল্লায় না পড়ি। বলেই আমিও থানা থেকে বেরিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজায় নক দিলাম আর কিছুক্ষণ পরেই দরজা খুলে যায় আর দেখলাম আব্বু দরজা খুলছে। কিরে হারামজাদা, এত দেরি হয়েছে কেন তোর? এমনি খুশি ঠেলায়, আর এভাবে দরজা থেকেই সিআইডির মতো জিজ্ঞাসাবাদ বন্ধ করো, ভিতরে যাইতে দাও। তারপর ভিতরে চলে গেলাম আর সোজা আমার রুমে। এরই মধ্যে আম্মু রুমে আসে। কি রে আব্বু, এত দেরি হয়েছে কেন বাসায় আসতে? কখনই তো কল করে বলেছিলে তানবীরের বাসা থেকে বের হয়েছিস। আর বলিও না, এক ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, কাল বলবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল কথা হবে। আম্মু চলে যায় তার রুমে আর আমিও দৌড়াতে দৌড়াতে ঘেমে গিয়েছিলাম, তাই গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। তো পরিচয়টা দিয়ে দিই, আমি মোহাম্মদ অবায়দুর রহমান অন্তর, পরিবারের একমাত্র আদরের ফাজিল পোলা। পরিবারের আমি, আম্মু আর আব্বু আছে। আমি পরিবারের একমাত্র সন্তান। আব্বু হচ্ছে সাধারণ চাকরিজীবী, আম্মু গৃহিণী, আর আমি হলাম স্টুডেন্ট, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বাকিটা গল্পে জানতে পারবেন। ফ্রেশ হয়ে এসে আমিও হাত মুখ মুছে নিলাম, এরপর মোবাইল চার্জে লাগিয়ে খাটে হেলিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অন্তর, এই অন্তর, কি রে আব্বু, আর কত ঘুমাবে? কলেজে যাবে না? আরে যাবো তো, শুধু আর একটু ঘুমাই। উঠ, নাকি তোর আব্বুকে ডাক দেব? সাথে সাথে আমি লাফিয়ে উঠি। আরে না না, আব্বুকে ডাকতে হবে না, আমি উঠে গেছি তো। তো 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 তুমি যাও, নাস্তা রেডি করো, আমি আসতেছি। আমি যাচ্ছি, তুই আয়। বলি চলে গেল। আমার চোখে এখনো ঘুম, তাই হেলতে হেলতে বাথরুমে গেলাম আর ফ্রেশ হয়ে আসলাম। যখনই আম্মু আব্বুর কথা বলে তখনই আমার হার্টবিট থেমে যায়, কারণ আব্বুকে আমি অনেক ভয় পাই। আমিও ব্যাগ নিয়ে রেডি হয়ে নাস্তার জন্য চলে গেলাম। কিরে হারামজাদা, উঠছিস? জি। তো পড়াশোনার কি অবস্থা? নাকি সারাক্ষণ ফাজলামি ভণ্ডামি নিয়ে থাকিস? আরে আব্বু, পড়ি তো। কিসের থেকে পড়িস? চেয়ার থেকে নাকি খাটের থেকে? চুপ হয়ে রইলাম। শোন, ভালো করে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। জি আব্বু। এরপর চুপচাপ নাস্তা করে চলে গেলাম কলেজে। কলেজের গেট দিয়ে ঢুকতে খুঁজতে লাগলাম তানভীর শালাকে। আমি দেখলাম তানভীর শালা তার প্রেমিকাকে নিয়ে সেই প্রেমালাপে ব্যস্ত। আমিও গিয়ে তার প্রেমিকার সামনেই তার পিছন থেকে দিলাম একটা লাথি। সাথে সাথে শালা পড়ে মাগো বলে চিৎকার দিল। মা গো, মরে গেলাম গো। জিন্দা থাকি কি করবি শালা, মর তুই। বলেই সেই ফালানো অবস্থায় আরো দিতে লাগলাম। ও ভাই, মরে গেছি। কি রে ভাই, আমাকে এভাবে মারছিস কেন? শালা, কালকে আমাকে কি কি বলে মনে মনে গালি দিছিস আর বরদোয়া দিছিস, তাই না? শালা, আমি কেন মনে মনে গালি দিতে যাবো? যা দেওয়া সেটা তো সামনে দে, আর তোরে বদদোয়া কেন দিতে যাবো আমি? আর তুই এরকম আমার রেগে আছিস কেন আমার উপর? ভাই আগে কি হয়েছে, পরে না হলে পিড়াইস। শালা, কাল তুই মন 2 নম্বরে করে আমাকে খাওয়াইছিস, না হলে কালকে আমার এভাবে রাত কাটতো না। মানে কেন, কাল রাতে কি হয়েছে ভাই? তাহলে শোন, পরে কাল রাতের ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে শালা হাসতেছে আর তার সাথে থাকা তার প্রেমিকাও হাসতেছে। শালা, মজা নিতেছিস আমার। বাইরে ভাই, তোর সাথে যা করেছে সেটা তোর কপালের দোষ, এতে আমার কি করার আছে? আর ভাই বিশ্বাস কর, আমি তোর 2 নম্বরে মনে খাওয়াই নাই ভাই, আর যাই করে জীবনে তোর লগে ফাঙ্গা নিমু না। উঠ শালা। এরপর তানভীর আমার হাত ধরে উঠে। তোমাদের 2 বেস্টুর কাহিনী দেখলে আর অন্য কিছু দেখে নিজেকে এন্টারটেইন করতে হয় না, দুজনেই সেই লেভেলের জোকার।
আমরা তো ফ্রিতে এন্টারটেইন করি, এভাবে মজা যেহেতু নিয়েছিস, এভাবে আমাদের কিছু নাস্তা করা। কেন? আমি কেন করাতে যাব? ও আছে না? ওরে মারে, কি লজ্জা রে! এই, ও শালা নাস্তা করা না হলে আরো দিমো কিন্তু। শালা এমনি যেটা দিছিস মনে হচ্ছে শালা চলাফেরা করতেও সমস্যা হবে। দাঁড়া, আমার কাছে ওষুধ আছে। শালা মোটেও না, আমি জানি তোর ওষুধ সম্পর্কে। চল, আর মায়ের খাওয়ার শখ নাই। এরপর তিনজনে মিলেই চলে গেলাম ক্যান্টিনে নাস্তা করতে। সেখানে আমরা একটা টেবিলে বসি। অন্তর ভাই, নাস্তার বিল যেহেতু আমি দিব, তাহলে নাস্তাটা অন্তত তুই নিয়ে আয়। আমি পারবো না। এই হিমা, যা তো নাস্তা নিয়ে আয়। ওই, আমি কেন আনবো? তোর লজ্জা করে না একটা নিরীহ মেয়েকে নাস্তা আনতে বলতেছিস? কথাটা শুনেই আমি তানভীর হিমার দিকে হা করে তাকিয়ে আছি। কি রে, এভাবে কি দেখোস দুজনে? না মানে, নিরীহ মেয়েটাকে একটু দেখতেছিলাম আর কি। অন্তর ফাইজলামি করবি না। আর তুমিও এমন করতেছো? না মানে, তোমার মুখ দিয়ে নিরীহ শব্দটা শুনে একটু শখ খেয়ে গেলাম আর কি। তুমি যদি নিরীহ হও তাহলে আমরা দুজন কি তা? কথাটা শুনেই হিমা আমারও তানভীরের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। হিমার পুরো মুখ লাল হয়ে গেছে, পরিস্থিতি মোটেও ভালো দেখাচ্ছে না। আরে হিমা, আমরা তো মজা করতেছিলাম, তুই শুধু নিরীহ না, তুই অনেক ভালো ও কিউট একটা মেয়ে। আর আমি গেলাম নাস্তা আনতে, তুই আর তানভীর থাক বলেই উঠে গেলাম। দাঁড়া, আমিও আসছি। এই, কই যাস? বস এখানে, অন্তরকে যেতে দাও। তানভীর হিমা বসে বসে কথা বলতে লাগে, আর আমিও চলে গেলাম নাস্তা আনতে। নাস্তা নিয়ে এসে আমরা তিনজনেই নাস্তা করে নিলাম। এরপর চলে গেলাম ক্লাসে। ক্লাস শেষ করে আমরা তিনজনেই ক্যাম্পাসে হাঁটতে লাগলাম। আচ্ছা শুনো, আমাকে বাড়ি যেতে হবে, সো আমি গেলাম, তুমিও সাবধানে বাড়ি চলে যাইও। আর অন্তর, তুইও সাবধানে যাইস, ওকে? ভালো থাকি, খোদা হাফেজ। হিমা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আর আমরা কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। মামা চল খাবি। সামনে টঙের দোকানে, সেখান থেকে নে 2টা। এরপর তানভীর টঙের দোকান থেকে 2টা সিগারেট নেয়, আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে টানতে থাকি। এমন সময় একটা পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে কিছু কনস্টেবল বেরিয়ে আসে, আর কাল রাতের সেই লেডি পুলিশটাও বেরিয়ে আসে, আর এসে তানভীর ও আমাকে ধরে ফেলে। অলরেডি পুলিশটা ডাইরেক্ট এসে আমার কলার ধরে টান দেয়। আমার মুখে সিগারেটের ধোঁয়া, তাই আমিও মুখ বন্ধ করে আছি। এই বেয়াদব ছেলে, তোর সাহস তো কম না, মেয়েদের টিচ করিস? কি বোবা নাকি? 1 মিনিট, এই তুই কাল রাতের ছেলেটা না? এই তুই আমার সাথে কি ভাষায় কথা বলতেছিস? সুন্দর করে কথা বল, না হলে জেলে ঢুকিয়ে এমন মার দিব না সকল বেরিয়ে যাব। না করে সুন্দর করে কথা বল। আর না পারতে মুখের থেকে ধোঁয়া বের করে দিলাম, আর জোরে জোরে শ্বাস নিচ্ছি। এই বেয়াদব ছেলে, তুই সিগারেট খাচ্ছিলি তাই এইভাবে কথা বলতেছিলি? আস্ত একটা বেয়াদব তুই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টিস করা, তাই না? বাহ, দাঁড়া দেখাচ্ছি। এই তোরা এই 2টাকে গাড়িতে তোল। আরে ম্যাডাম, আমার কথাটা তো শুনুন, আমরা কোনো মেয়েকে টিচ করি নাই, বরং আমরা এখানে আসছি যে সবে মাত্র 5 মিনিট হয়েছে। চুপ, একদম চুপ। টিস করিস তাই না? আমাদের রিপোর্ট করা হয়েছে, বেয়াদব কোথাকার। তোল এদের গাড়িতে। আরে আরে, আমাদের কথাটা শুনুন, আমরা কোনো মেয়েকে টিচ করি নাই কোনো রকম, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনে না, টেনে গাড়িতে তুলে। আর পুলিশিনিও গাড়ির সামনের সিটে বসে পড়ে, আর গাড়ি চলতে লাগে। শালার কোনো কিছু না করতেই হুদাই কেস খাই গেলাম। সাথে সাথে শালা তানভীরও ফেসে গেল, মেজাজটাও ফুল খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমরা থানায় পৌঁছে গেলাম, আর আমাদের ধরে নিয়ে যেতে লাগে। ম্যাডাম, আমরা সত্যি কিছু করি নাই, বিশ্বাস করেন, কেউ হয়তো মিথ্যা রিপোর্ট দিছে। হ্যাঁ ম্যাডাম, আমরা কিছুই করি নাই। কিছু মুহূর্ত হয়েছিল আমরা টঙের দোকানে গেছিলাম, আমরা সেখানে কোনো মেয়েকেই তো দেখি নাই।
যদি আমরা কোনো মেয়েকে টিজ করতাম তাহলে আমাদের অবস্থা একজনেই খারাপ করে ছাড়তো। বিশ্বাস করেন ম্যাডাম, আমরা সম্পূর্ণ নির্দোষ। চুপ, একদম চুপ থাক দুজনেই, আর এদের হাজতে ঢুকিয়ে রাখুন। পুলিশিনীর কথা মতেই আমাদের দুজনকে জেলে ঢুকিয়ে দিল আর তালা মেরে দিল। ম্যাডাম, এটা কিন্তু ঠিক করে নাই, আমরা সম্পূর্ণ নির্দোষ। আর ম্যাডাম, যে আপনাকে রিপোর্ট দিছে তাকে একবার এনে জিজ্ঞাসা করুন যে আমরাই কি টিচ করছি কিনা। দাঁড়া, আমি কল করতেছি। এর মধ্যে থানার মধ্যে আমার আব্বু উপস্থিত। আব্বুকে দেখেই আমি সেই লেভেলের ভয় পেয়ে গেলাম। আব্বু এখানে কি করতেছে? আব্বু সোজা আমার কাছে আসে। আব্বু জেলের বাইরে দাঁড়িয়ে আছে। কি কুকাম করেছিস তোরা দুইটা? আব্বু বিশ্বাস করো, আমরা কিছুই করি নাই। হোদায় আমাদের ধরে এখানে নিয়ে আসা হয়। কিন্তু তুমি কি করে জানলা আমাদের থানায় নিয়ে আসা হয়েছে? তোদের যখন থানায় আনা হচ্ছিল তখন আমি তোদের পুলিশের গাড়িতে দেখে পরে আমিও এখানে চলে আসি। দাঁড়া, আমাকে জিজ্ঞেস করতে দে কেন তোদের এখানে আনা হয়েছে। আব্বু চলে যায় আর একটা কনস্টেবল সাথে কথা বলতে লাগে। জি, ওদের কেন এখানে আনা হয়েছে? কাদের? ওই যে দুটো ছেলেকে হাজতে দেখছেন না, তাদের। ও তাদের তো ম্যাডামে আছে। তাদেরকে এখানে আনা হয় তারা নাকি কোন মেয়েকে টিজ করেছে, আর ওই মেয়েটা নাকি থানায় এসে রিপোর্ট দেয়, তাই ম্যাডাম ওদেরকে দুজনকে নিয়ে আসে ধরে। কথাটা শুনেই আব্বুর মাথা গরম হয়ে গেল আর সাথে সাথে আমাদের কাছে চলে আসে। বাহ বাহ, ভালো তো। মেয়েদের সাথে বেয়াদবি করিস তাই না? ঠিকই তো করেছে, তোকে ধরে নিয়ে আসছে। লজ্জা লাগতেছে তোকে আমার ছেলে বলতে। এই শিক্ষা দিলাম তোকে? ছি, তোকে মেরে তোর হাড়গোড় ভেঙে দেওয়া উচিত। আর তানভীর, তুই কেন এইসবে জড়ালি? তানভীর, আমি তোকে আগেও মানা করেছি এর সাথে কথা না বলতে, দেখলি তো, এর জন্য তুইও ফেসে গেলি। আব্বুর কথাটা শুনেই নিমিষেই মন খারাপ হয়ে গেল। আব্বু হয়তো বিশ্বাস করে ফেলেছে আমি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু সত্যিকারের আমি তেমন কোনো কিছুই করি নাই। থাক তুই এখানে, এটাই তোর শাস্তি। শাস্তি পূরণ হলে তোকে ছেড়ে দিবে, আর আমি গেলাম। আর যাই হোক, কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহারকারী কোনো মতেই ছেড়ে দেওয়া উচিত নয়। আর তোর আম্মুকেও আমি এটা বলবো। বলেই আব্বু চলে যেতে লাগে আর আমিও আব্বুর যাওয়ার দিকে তাকিয়ে আছি। এমন সময় পুলিশিনীর সাথে একটা মেয়ে আমাদের কাছে আসে। এই ছেলেগুলোই তো তোমাকে টিচ করছিল, তাই না? না ম্যাম, এরা না। এরা আমাকে টিচ করেনি। যারা আমাকে টিচ করেছে তারা এরা নয়। কি বলতেছো তুমি? এরা সেই ছেলেগুলো না? তুমি ভালো করে দেখো। না, এরা সেই ছেলেগুলো না। আপনি সেই ছেলেগুলোর বদলে অন্য ছেলে নিয়ে এসেছেন। কথাটা শুনেই দেখলাম এই পুলিশিনীর মুখে নকশাই পাল্টে গেল এবং সে আমাদের দিকে মুখ কালো করে তাকিয়ে আছে। না, আপনার হয়তো ভুল হচ্ছে। ম্যাম সঠিক মানুষকেই তুলে আনছে। আমরাই তো আপনাকে টিচ করছিলাম, তাই না? আরে ভাইয়া, কি বলেন আপনি এসব? আর ম্যাম, আমি বলছি তো এরা ন, আপনি এদের ছেড়ে দিন। এরপর পুলিশিনী ইশারা দিতেই জেলের দরজা খুলে যায় আর আমরাও বেরিয়ে আসলাম। সরি ভাইয়া, একটু ভুলের জন্য আপনাদের এখানে আসতে হলো, আমাকে ক্ষমা করে দেবেন। সমস্যা নাই, তবে হ্যাঁ, যাকে ধরে নিয়ে আসছে আগে একবার ভালো করে যাচাই করা উচিত ছিল। আর কতবার বলছিলাম আমরা নির্দোষ, কিন্তু আমাদের কথাই কোনো কান না দিয়ে নিজের কথাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলেকে তার বাবার সামনে অপরাধী বানানো হয়েছে, যার জন্য তার বাবা তাকে অপরাধী ভেবে শাস্তি স্বরূপ এখানে রেখে চলে গেছে। কারণ আমার আব্বু, আর যাই হোক, কোনো মেয়ের সাথে অন্যায় হোক তা সে কখনোই চাইবে না। যদি তার ছেলেও তার সাথে জড়িত থাকে তাহলে তাকেও ছাড় দেয় না। আজ আমার আব্বু আমাকে খারাপ ভাবলো। আমার কথাটা শুনে সেই পুলিশিনীর মুখ আরো করুণ হলো। চলি, ভালো থাকবেন। এই তানভীর চল। আমি আর তানভীর জেল থেকে বের হয়ে যখনই বের হলাম দেখলাম আব্বু এক লোক নিয়ে থানায় আসছে। আমি আব্বুকে দেখেই না দেখার ভান করে চলে যেতে লাগি। তানভীরকে বিদায় দিয়ে আমিও বাড়িতে চলে গেলাম আর সোজা আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে আছি আর আজকের দিনের ঘটনাটা
বারবার আমার মাথায় আসতেছে। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এটা ভেবে আমার আব্বু আমাকে আজও চিনল না। জানি আব্বু অন্যায় মোটেও পছন্দ করে না, কিন্তু আব্বু এটা কি করে ভাবলো আমি একটা মেয়েকে টিচ করে বিরক্ত করব? আর যাই হোক, আমি মেয়েদের সম্মানের চোখে দেখি। কিন্তু আব্বু, থাক, বাদ দি, খুদা এসব ভেবে লাভ নাই, যা হবার তা তো হয়ে গেছে। এটা ভেবে আমি খুশি হচ্ছি যে আমি নির্দোষ প্রমাণিত। তবে পুলিশিনী ম্যাডামকে কতবার বললাম আমি কিছুই করি নাই, তারপরেও সে আমার কথায় গুরুত্ব দেয় নাই, নিজের কথাকে প্রাধান্য দিচ্ছে। একবারও আসলে এদের মতো পুলিশদের জন্যই দেশের এই অবস্থা। অপরাধীকে ভালো মানুষ আর ভালো মানুষকে অপরাধী বানিয়ে দেয়। তবে হ্যাঁ, সকল পুলিশ আবার এক না। তবে এদের মধ্যে পুলিশের জন্য ভালো পুলিশেরও বদনাম হচ্ছে। আমি শুয়ে আছি, এমন সময় আমার রুমের দরজায় নক করলো। আমিও উঠে গিয়ে দরজা খুললাম, দেখলাম আম্মু দরজায় নক করলো। আরে আম্মু, তুমি? কি রে, দুপুরের খাবার খাবি না? হ্যাঁ, তুমি যাও, রেডি করো, আমি আসতেছি। এরই মধ্যে আব্বু উপস্থিত। আব্বু আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমিও তার সাথে কোনো কথা না বলেই পাশ কেটে চলে গেলাম। কিন্তু আব্বুকে এখন বাসায় দেখে কিছুটা অবাক হলাম, কারণ অফিস টাইমে আব্বু বাসায়। পরে মনে পড়ল আজকে বৃহস্পতিবার, মানে হাফ ডে, তাই হয়তো বাসায় চলে আসছে। আমি খাবারের টেবিলে গিয়ে বসলাম আর দেখলাম আব্বু মুখ কালো করে বসে আছে। আম্মু আমাকে খাবার দেয় আর আমিও চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর কেউ একজন দরজায় নক করলো। আমিও গিয়ে দরজা খুলে দিলাম আর দেখলাম আব্বু আমার সামনে দাঁড়ায় আছে। দেখ বাবা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আমি মনে করেছিলাম তুই সত্যি কোনো মেয়েকে টিস করেছিস। দেখ, আজকালকার ছেলেরা এমন হয়ে যায় বাইরে পরিবেশের সাথে থেকে। আর তুই তো ভালো করে জানিস আমি কোনো মানুষকে অসম্মানিত হতে দেখতে পাই না। আর যদি মেয়ে হয় তাহলে তো আরো কঠোর হয়ে যায়। আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই না। আর যদি আমার পরিবারে কেউ তা করে তাকেও সাজা পেতেই হবে। তাই আমি এমনটা করেছি। বাবা, আমাকে ক্ষমা করে দে। আব্বু, তোমার কথাগুলো জায়েজ আছে, তবে কি করে ভাবছো তুমি আমি কোনো মেয়েকে বিরক্ত করব? আমি তো ওই লাইনে এখনো যাই নাই। তোমাদের শিক্ষা আমাকে ওই লাইনে যেতে দেয় নাই। আমি মনে করতাম আমাকে আমার পরিবার অন্তত বুঝবে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করছো। একটা মিথ্যা অপরাধে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়। আমার যদি মেয়েদের পিছনে লাগার এতই ইচ্ছা থাকতো তাহলে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই বাসায় এমন অনেক বিচার আসতো। কিন্তু নিজেকে শুধু ফাজিল বানাইছি, বেয়াদব না, যে কারোর সাথে বেয়াদবি করে বেড়াবে। আর আব্বু, আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। আজ মিথ্যা মামলায় আমি জেলে গেলাম, তুমি বোঝো নাই আমাকে। আমার ভিতরে কি আছে আজও বুঝতে পারো নাই। বাবা, ভুল হয়ে গেছে আমার। বাদ দাও, যা হবার হয়ে গেছে। এসব নিয়ে আর মাথা ঘামাইতে মন চাচ্ছে না। বাদ দিব, আগে আমাকে ক্ষমা কর। যতক্ষণ আমাকে ক্ষমা করবি না নিজেকে অপরাধী মনে হবে, আর তার জন্য শান্তিতে থাকতে পারবো না। বাবারে, আমাকে একটা সুযোগ দে, আর কোনোদিন তোর প্রতি অবিশ্বাস করব না। আরে বললাম তো, আমার মনে তোমার জন্য কোনোই অভিযোগ নাই। না, আমার মনে হচ্ছে এখন আমার উপর রেগে আসস। আমার অবিশ্বাসের জন্য প্রয়োজন একটা শাস্তি দে। যদি শাস্তি না দেস তাহলে মনে করব আমার উপর এখনো রেগে আছিস। ঠিক আছে, যেহেতু শাস্তি চাচ্ছ তাহলে যাও, আমার জন্য রং চা বানাই আনো, এটাই শাস্তি দিলাম। তুই দাঁড়া, আমি এখনই বানাই আনতেছি। বলি আব্বু চলে গেল আর আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পরেই আব্বুর রং চা নিয়ে আসে, সাথে আম্মু আসছে। বাহ বাহ, তাহলে বাপ ছেলে আড্ডা দেওয়ার ভালোই ব্যবস্থা করেছে। আরে, তোমাকেও তো আসতে বললাম। ব্যাস, আম্মু আব্বু আমি মিলে শুরু করে দিলাম আমাদের ফ্যামিলি আড্ডা, সাথে আছে রং চা। আমাদের ফ্যামিলি আড্ডা চলে বিকেল বেলা পর্যন্ত। বিকেল বেলা আম্মু, আমি একটু সাইকেল নিয়ে বাইরে যাইতেছি। ঠিক আছে, যা, আর সন্ধ্যার আগে বাসায় ফিরবি কিন্তু। আরে আম্মু, আমি কি এখনো ছোট নাকি? বাসায় আসতে একটু সময় লাগতে পারে। ওই, সাবধানে সাইকেল চালাবি,
আর সাবধানে থাকবি। আচ্ছা, আর আব্বু আমাকে কিছু টাকা দাও, পকেট খালি আমার। কথাটা বলতেই আব্বু আমার কাছে এসে 500 টাকা হাতে ধরিয়ে দিল, আর আমিও সেটা পকেটে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমিও মনের সুখে সাইকেল চালাতে চালাতে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান আছে, সেটাতে আসলাম। আর এসেই তানভীরকে কল দিলাম। কিরে শালা, কই তুই? চায়ের দোকানে আয়, আমি সেখানেই আছি। দোস্ত, আমি একটু ব্যস্ত আছি রে, আসতে পারবো না। বুঝছি তো, জিএফ পাইয়া বন্ধুরে ভুলে গেলি। থাক শালা, আসতে হইবে না। বলেই কল কেটে দিলাম। ভালো লাগতেছে না, একা একা বসে আছি। তাই আমিও উঠে সাইকেলটা নিয়ে ঘুরে বেড়াতে লাগি। করোনার কাহিনী চলতেছে, তাই অবশ্যই মাস্ক পরে চলাফেরা করতে হচ্ছে। আমিও সাইকেল নিয়ে একটা ওভারব্রিজে চলে আসি, আর সেখানে সাইকেল এক সাইডে লক করে ব্রিজে বসে আছি। মাঝে মাঝে একাকিত্ব আমার ভালো লাগে, কারণ এই একাকিত্বের মাধ্যমে নিজেকে বোঝা যায়। সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকলাম। সন্ধ্যায় আমি সাইকেল নিয়ে বাসার দিকে যেতে লাগি। আমি আস্তে ধীরে সাইকেল নিয়ে রাস্তা পার হলাম। আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, আসলে ভালোই লাগতেছে আমার। এমন সময় কেউ একজন আমার সাইকেলের পিছনে ধরে টান দেয়, সাথে সাথে সাইকেল ঝাঁকি খেলাম। আমি পিছন ফিরে দেখি একজন কনস্টেবল আমার সাইকেল ধরে টান দিছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। এখন আবার পুলিশ কেন ধরলো? ভাই, সাইকেল ধরলেন কেন? তোকে ম্যাডাম ডাকতেছে। কোন ম্যাডাম? আমার সাথে আসলে বুঝতে পারবি কোন ম্যাডাম। ঠিক আছে, চলেন। এরপর সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে কনস্টেবলের সামনে যেতে লাগি। কিছু দূর যেতেই দেখলাম সেখানে কিছু কনস্টেবল কার সাথে যেন কথা বলতে ব্যস্ত। আমি সামনে এগিয়ে যেতেই দেখি সেই পুলিশিনীটা, যেটা আমাকে বিনা কারণে জেলে ঢুকিয়ে দিছে। ওই যে আমাদের ম্যাডাম, উনি তোকে দেখে আমাকে বলে তোকে ডেকে নিয়ে আসতে। ওহ, আমি জানি না এখন আবার সে কেন আমাকে ডেকে আনলো। তবেই যদি এবার আবার কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে খবর করেই ছাড়বো আমি। আমি কনস্টেবল সহ সেই পুলিশিনীর কাছে গেলাম। ম্যাডাম, ছেলেটাকে নিয়ে আসছি। ঠিক আছে, আর সবাই যাও, এলাকা ঘুরে ঘুরে দেখো। বলতেই সেখানে থাকা কনস্টেবল ও অফিসাররা চলে যায়। আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কিসের কথা? আমার মতো বেয়াদব একটা ছেলের সাথে আপনার কি কথা থাকতে পারে? দেখুন, আমি সত্যিই অনুতপ্ত আমার কাজের জন্য। আমি অজান্তেই আপনাকে ধরে নিয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমাদের সমাজে সবসময় মেয়েদেরই নিচে চোখে দেখা হয়, তাই আমি এমনটা করে ফেলেছি। আসলে আপনারা দুজনে সেখানে ছিলেন তার আগেই নাকি সেখানে কিছু বখাটে ছেলে বলেছিল, আর তারাই সেখানে প্রতিনিয়ত মেয়েদের ট্রিট করে বেড়াতো, আর আমিও ভুল করে আপনাদের তুলে নিয়ে যাই। প্লিজ আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আরে হাসতেছেন কেন? আপনার কথা শুনে। আচ্ছা, একটা কথা বলেন তো, যখন অপরাধীকে ধরা হয় তখন তাকেও পর্যন্ত তার যদি মতো প্রকাশ করার অধিকার থাকে, তাহলে আমার বেলায় না কেন? আপনি কথা বলতে দেননি, আবার আমি কথা বলাতেও আমাকে বেয়াদব বলা হয়েছে। আমি আপনাকে বলেছিলামও, আমিও আমার বন্ধু কিছুই করি নাই, কিন্তু আপনি আমাদের ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। আপনার উচিত ছিল এটা বলার। ঠিক আছে, যে রিপোর্ট করেছে তাকে ডেকে এনে দেখি আর জিজ্ঞাসাও করে দেখি সে কি বলে বা তার মতামত কি। কিন্তু আপনি করলেন কি? আমাদের ধমক দিয়েই গেলেন। এরই মধ্যে আমার আব্বু পর্যন্ত থানায় এসে দেখে তার ছেলে জেলে। সেও আমাকে খারাপ ভেবে নিল আর আমাকে অপরাধী ভেবে আমাকে জেলে রেখেই চলে যায়। আসলে একটা কথা বলি, মাইন্ড করেন না। আমরা নারীদের অসহায় মনে করি, কিন্তু অনেক নারী অসহায় না হওয়া সত্ত্বেও নিজেকে অসহায় দাবি করে বেড়ায় ও অনেকের সুযোগ নিয়ে বেড়ায়। ঠিক তেমনি সব ছেলে টিচার বা ধর্ষক হয়, কিন্তু কিছু কিছু ছেলে তার মায়ের রাজপুত্র, ভালোবাসার মানুষের আস্থা ও বোনের ভাই হয়ে থাকে। তবে জানি আমাদের সমাজের ছেলে মেয়ের মধ্যে ভালো খারাপ আছে, তবে অনেক ছেলেদেরই দোষারোপ করে আর মেয়েদের অসহায় বানিয়ে দেয়। মেয়েরা অসহায় তা আমিও মানতেছি, কিন্তু সকল মেয়ে কিন্তু অসহায় হয় না। জানি আমার কথাগুলো আপনার খারাপ লাগছে, কিন্তু ভেবে দেখেন
আপনি যেটা করছেন সেটা কি ঠিক না ভুল? একটা ছেলের সম্পর্কে না জেনেই তাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিলেন। আগে কনফার্ম হয়ে নিতেন যাকে ধরে নিয়ে যাচ্ছেন সে কি আসলে অপরাধী নাকি ভুল মানুষ ধরে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে ক্ষমা করে দিতাম যদি আপনি আমার সাথে সুন্দর আচরণ করতেন। দেখলাম আমার কথাগুলো শুনে পুলিশিনী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমাকে এভাবে দেখার কিছুই নেই ম্যাডাম। আমার মতো বেয়াদবের সাথে কথা বলে নিজেকে ছোট করবেন না। আর যাই হোক, আমি তো একটা মেয়ে টিচার, আর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। চলি, ভালো থাকবেন। বলেই আমি সাইকেলে উঠে সাইকেল নিয়ে যেতে নিব, তখনই পুলিশিনী আমার সাইকেল ধরে ফেলে। আরে আজব, আমাকে যাইতে দেন, আমার বাসায় যেতে হবে। দেখেন, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তাই আপনারও উচিত আমাকে ক্ষমা করে দেওয়া। আপনি যতক্ষণ আমাকে ক্ষমা করবেন না ততক্ষণ আমিও নিজেকে শান্ত রাখতে পারবো না, নিজেকে অপরাধী মনে হবে। আর যতক্ষণ আপনি আমাকে ক্ষমা করবেন না আমিও আপনাকে যেতে দিব না। আরে আজব, বললাম তো আমি ক্ষমা করার কে? আমি একটা বেয়াদব ছেলে, আর আমার কাছে ক্ষমা চাওয়া আপনার শোভা পায় না। এই, আমি বলছি না আমাকে ক্ষমা করতে, তাহলে আমার সরি গ্রহণ করতেছিস না কেন? আরে আজব টাইপের মেয়ে তো আপনি। প্রথমে নরম, এখন আবার গরম। আর আমাকে যাইতে দেন তো, আর সাইকেল ছাড়েন। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই আমাকে পেছন থেকে হাতকড়া বের করে মুহূর্তের মধ্যেই আমার বাম হাতে আটকে দিল, আর একটা তার ডান হাতে লাগিয়ে দিল। আরে আরে, এটা কি করলেন আপনি? যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবি না এই হাত করা এইভাবেই থাকবে। মাথায় তার ছিঁড়ে গেছে আপনার? এটা কি ধরনের ফাজলামি? আমার হাতে হাত কড়া খুলেন, আমাকে বাসায় যেতে হবে। যেখানে যাওয়ার এখন একাই যাইতে পারবি, গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আর না হলে আমার সরি গ্রহণ কর, নাহলে এভাবেই থাকবে এটা। মাথা ঠিক আছে আপনার? আপনি পুলিশিনী হয়ে এই বাচ্চামি করে বসে আছেন, মাথায় কি গিলো নাই? এখন আপনার সাথে আমাকে এই অবস্থায় দেখলে লোকে কি ভাববে? তারপর আপনার জুনিয়র অফিসার ও কনস্টেবলরা কি ভাববে? আমার হাত করে খোলেন বলতেছি। বল না তো, খোলা হবে না, এভাবেই থাকবে। কি মুসিবতে পড়লাম খোদা! কেন যে শালার এই পুলিশিনীর পাল্লায় পড়লাম? সামান্য একটা ক্ষমার জন্য এত প্যারা দিচ্ছে। না ভাই, আর যাই হোক, এই পুলিশিনীর পাল্লায় পড়ে থাকলে চলবে না। জাস্ট মুখে বলে দিই তাকে আমি ক্ষমা করে দিচ্ছি, না হলে এই সিন যদি এলাকার কেউ দেখে নির্ঘাত আব্বুর কানে যাবে, আর গেলেই আমি শেষ। ঠিক আছে, যান, ক্ষমা করলাম। এবার তাড়াতাড়ি হাত করে খোলেন। সত্যি ক্ষমা করেছে তো, নাকি শুধু মুখে প্রকাশ করতেছো? আমি মন থেকে ক্ষমা চাই। ঠিক আছে, যান, করলাম ক্ষমা। এবার তো ছাড়েন। ছাড়তে পারি যদি আমার সাথে এক কাপ চা খাও তবে। আরে আজও তো, এখন আবার চা কিসের জন্য? না, আমি খাবো না, আমাকে ছাড়েন তো। তাহলে ছাড়া হবে না? ঠিক আছে, খাবো। এই তো গুড বয়। আমি পুলিশিনীর সাথে একটা টঙের দোকানে গেলাম। আমার বাম হাতের সাথে তার ডান হাত হাতকড়া লাগানো, সেই অবস্থায় গেলাম। এরপর পুলিশিনী চায়ের অর্ডার দেয়, আর চা আসতেই আমিও অন্যদিকে মুখ করে চুপচাপ খেতে লাগি। নিচের থেকেই কেমন জানি অনুভব হইতেছে, শালার পুলিশিনীর সাথে হাতকড়া দিয়ে আটকে আছি। ভাগ্যিস আশেপাশে হারামি তানভীর নাই, নইলে তো শালা সেই মজা নিত। আচ্ছা, তোমার নাম কি? জি, আমি তো বেয়াদব, আমার নাম দিয়ে কি করবেন? ওই যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে, না হলে হাত করা খোলা হবে না। আজব তো, আমার নাম মোহাম্মদ অবায়দুর রহমান অন্তর। বা, নামটা তো সুন্দর। আমার নাম মুনতাহা বিনতে মেঘা। জি, আপনার নামটাও অনেক সুন্দর। তবে এবার কি আমাকে ছাড়বেন? আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, বাসায় কি আছে এমন বলতো? খালি বাসায় যাব বাসায় যাব, বাসায় কি বউ ফেলায় আসছিস নাকি? জি, বউ না, আম্মু আছে, আর আমি এখানে থেকেই বা কি করব? ঠিক আছে, দেখি। বলেই আমার হাত থেকে হাতকড়া খুলে দিল, আর আমিও এতক্ষণ পরে মুক্ত হয়ে বেশ স্বস্তি আসলো শরীরে। জি, থ্যাংক ইউ, এবার আমি যাই, ভালো থাকবেন। বলেই আমি আমার সাইকেলের কাছে চলে গেলাম। সেও আস্তে ধীরে আমার কাছে আসে। জি, আমি গেলাম, ভালো থাকবেন। বলেই যেতে নিব, তখনই সাইকেলের সামনে পুলিশিনী এসে দাঁড়ায়।
এই তোমার মোবাইলটা একটু দাও তো। কেন? আমার মোবাইল দিয়ে কি করবেন? না মানে আমার মোবাইলটা পাচ্ছি না, তো তাই একটু কল দিতাম আর কি। ঠিক আছে, এই নিন। আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করে এগিয়ে দিয়ে সেও ঘপ করে মোবাইলটা নিয়ে নেয় আর মোবাইলে কল দেয়। তখনই মোবাইলের আওয়াজ শুনি। দেখলাম পুলিশের গাড়ি থেকে আওয়াজটা আসতেছে আর পুলিশ নিয়েও গিয়ে দরজা খুলে মোবাইল বের করে আনে। থ্যাংক ইউ, এই নাও তোমার মোবাইল। জি, ওয়েলকাম। এবার আমি যাই, ভালো থাকবেন, খোদা হাফেজ বলেই সাইকেল চালানো শুরু করে দিলাম আর দিলাম স্পিড বাড়িয়ে আর সোজা চলে গেলাম বাসার দিকে। বাসায় গিয়েই দরজা নক করলাম আর আম্মু এসেই দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কই ছিলি? আরে আর বলিও না, দিনে খালি এক এক নমুনার সাথে দেখা হইতেছে। এক নমুনা আমাকে ধরে আটকে রাখছিল, পরে অনেক কষ্টে নিজেকে ছাড়াইলাম। ধুর, পরে সব বলবো, আগে ভিতরে আসতে দাও। এরপর সাইকেল নিয়ে বাড়িতে গেলাম। সাইকেল স্টোর রুমে রেখে আমিও আমার রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে আসলাম। এরপর ডাইনিং রুমে গেলাম। আয় বয়, আমি নাস্তা দিচ্ছি। এরপর নাস্তা করে নিলাম আর রুমে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। পড়াশুনে একদমই মন থেকে উঠে গেল। আর যেহেতু কাল শুক্রবার, তাই আজকে আর পড়লাম না। রাতের খাবারের সময় খাবার খেয়ে আসলাম। এরপর রুমে এসেই দিলাম ঘুম। সকালবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎই আমার মোবাইলটা বেজে ওঠে। আমিও ঘুম ঘুম অবস্থায় কলটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অন্তর সাহেব, কোথায় আপনি? জি, আমি তো বাসায় ঘুমাচ্ছি। কেন? আর কে আপনি? আমি যে হই না। আর এভাবে মাতালদের মতো কথা বলতেছো কেন? নাকি এখনো ঘুমোচ্ছ? আরে আজব, প্রতি ছুটির দিন আমার ঘুম দিবস, আর আমি ঘুমাইলে আপনার কি? আর কে আপনি একটু বলবেন? সাথে সাথে কল কেটে গেল। আজব তো, একটা মেয়ে আমাকে কল দিল, আমি কোথায় আছি সেটাও জিজ্ঞাসা করলো, আমি ঘুমাইতেছি সেটাও ডিস্টার্ব করলো। ধুর, বাদ দে, আমি ঘুমাই। আমি আবার ঘুমের তলদেশে চলে গেলাম। আমি নিজেকে থানায় জেলের মধ্যে আবিষ্কার করলাম আর দেখলাম কিছু কনস্টেবল আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি জেলের মধ্যে বন্দী। চারদিকে দেখে ভয় লাগতে লাগলো আমার, কারণ জেলের অবস্থা অত্যন্ত ভয়াবহ আর সাথে তো সেই কনস্টেবল গুলো আছে। কিছুক্ষণ পরেই সেই পুলিশও উপস্থিত, তার হাতে ডান্ডাটা দেখি ভয় পেয়ে গেলাম। আমিও ডোক গিলতে লাগি। কিছুক্ষণ পরেই সেও জেলের ভিতরে ঢুকে আমার কাছে আসে। আমি এখানে কি করে, আর আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন? তোর শরীরে যে হাড়গুলো আছে সব ভাঙবো আমি। কেন? আমি কি করলাম? আমাকে প্লিজ ছেড়ে দিন, যদি ভুল করে থাকি মাফ করে দিন। তোর মাপ নেই, তোকেই তো আমি। বলেই আমাকে মার দিল। বলেই আমিও ঘুম থেকে লাফিয়ে উঠে যাই। আল্লাহর রাস্তা আমাকে ছেড়ে দিন, আমি কিছুই করিনি, বিশ্বাস করেন ম্যাডাম। পরে দেখলাম আমি স্বপ্ন দেখতেছিলাম, সেই স্বপ্ন আমার ঘাম ছুটিয়ে দিল। এর মধ্যে আম্মু হাজির। কি রে আব্বু, কি হয়েছে? কিছু না, আমি অনেক ভয়ানক স্বপ্ন দেখছি আম্মু। তুইও না আমাকে ভয় পাইয়ে দিচ্ছিস। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে আম্মু। আম্মু চলে গেল আর আমিও ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তার জন্য। এরপর নাস্তা করে বেরিয়ে গেলাম। বেরিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করলাম তানভীরকে কল দিয়ে দেখি আসবে কিনা। তাই আমিও মোবাইল বের করে নিলাম। যখনই কল দিতে যাব তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমিও রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে জানাব অন্তর সাহেব ঘুম থেকে উঠলেন? তো এখন কি বাসায় আছেন? জি, কেন? আর কে আপনি? জি আমি মেঘা। সরি, চিনলাম না। কোন মেঘা? কোথায় থাকেন? হাজতে রুগিয়ে যখন লাগাতার ডান্ডার বাড়ি দিব না, তখনই বুঝবি কই থাকি আমি। আমি বুঝতে পারলাম এটা কোন মেঘা। এটা তো সেই পুলিশিনী। সাথে সাথে সকালের স্বপ্নের কথা মনে পড়ে গেল। আপনি আমাকে কেন কল দিলেন? আমি তো কিছু করি নাই। কই আছিস? জি,
আছি তো বাসায়। কেন? আমি কিছু করিনি, আমি কিছু করি নাই তো। কি হয়েছে? হ্যাঁ, এভাবে তোতলাচ্ছিস কেন? জি মানে এমনি। ওকে বাই বলেই কল কেটে দিলাম। শালার ভরসা নাই। এমনিও আজকে একটা দুঃস্বপ্ন দেখলাম, যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে তো আমি শেষ। ভাই বাইরেই থাকবো না, এখনই বাসায় ভাগবো আমি বলেই চলে গেলাম বাসায়। এরপর বাসায় ছিলাম আমি। বাসায় এসে ভাবতে লাগলাম সে কি করে আমার নাম্বার পেল। ঠিক তখনই মনে পড়ল কালকের কথা, যখন তার মোবাইল খুঁজে বের করার জন্য আমার মোবাইল নিছিল। পরে আমার মোবাইল থেকে কল দিয়েই তো তার মোবাইল বের করলো। ভাই যত পারি এই পুলিশের থেকে দূরে থাকতে হবে, না হলে কপালে দুঃখ আছে। এমনি স্বপ্নে দেখলাম আমি দুপুরের গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম নামাজের জন্য। এরপর চলে গেলাম নামাজে। নামাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরেই দুপুরের খাবার খেয়ে নিলাম। দেখলাম আমার মোবাইলে সেই নাম্বার থেকে একের পর এক কল আসছে, প্রায় বলতে গেলে 45টার উপর কল। আমিও এক কাজ করলাম, সাথে সাথে দিলাম তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিকাল পর্যন্ত রেস্ট করলাম। বিকেল বেলা বাসায় থাকতে থাকতে এক প্রকার বিরক্ত লেগে উঠল, তাই চিন্তা করলাম একটু বাহির থেকে ঘুরে আসি। তাই আমিও পাঞ্জাবি খুলে একটা শার্ট পরে নিলাম। এরপর আম্মুকে বলেই বাহিরে গেলাম। বাহিরে গিয়ে চলে গেলাম পার্কের দিকে। আমি পার্কে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ি আর দেখলাম সেখানে বাদামওয়ালা আছে, তাই সেখান থেকে বাদাম নিয়ে নিলাম আর খেতে লাগলাম। পার্কের মধ্যে যেদিকেই তাকাই খালি জোড়া জোড়া দেখি, তবে তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগে না। তারা তাদের নিয়ে ব্যস্ত আর আমিও আমাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখনই দেখলাম সেই জোড়া জোড়া মানুষগুলোই উঠেই দৌড়াতে শুরু করলো। আজব তো, হঠাৎ এদের আবার কি হলো, এভাবে দৌড়াচ্ছে কেন? তাদের দৌড় দেখে মনে হচ্ছে তারা বাঘ দেখেছে। আরে আজব তো, এভাবে পালাইতেছে কেন এরা? পার্কে বাঘ ঢুকলো নাকি? বাঘ দেখেছে কিনা তা আমি জানি না, কিন্তু তুই তো চমকে এখন দেখবি। জমকে দেখবো মানে? বলেই পিছনে তাকালাম, সাথে সাথে 440 ভোল্টের শর্ট খেলাম, কারণ আমার পিছনে পুলিশিনী দাঁড়ায় আছে, তাও হাতের মধ্যে পুলিশের ডান্ডা নিয়ে। তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ সে আমার দিকে হিংস্র একটা হাইনার মতো তাকায় আছে। আপনি? ওই তো সাহস তো কম না, আমার কল কেটে দিয়েছিস কেন? আর আমার নাম্বারটা ব্লক দিয়েছিস, তাই না? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ ব্লক তো দিছি বটেই, যাতে আমার সাথে কোনো কথা না বলতে পারে। এমনিও আমি অনেক ভয়ের মধ্যে আছি স্বপ্নটা নিয়ে, আর তাকে দেখে তো মনে হচ্ছে এখন সেটা ঘটতে চললো, যেটা আমি স্বপ্নেই দেখলাম। আপনি আমাকে অযথা কল দিচ্ছেন, তাই আমি এমনটা করছি। আর আমার সাথে কথা বলার কি আছে? আমি কোথায় আছি, কি করি, এসব জেনে আপনার কি কাজ? তাই বলে আমাকে কিছুই না বলে আমার মুখের উপর কল কেটে আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিবি? এটা চরম লেভেলের বেয়াদবি করেছিস তুই। এর জন্য তোকে ঠিক কঠিনতম সাজা পেতে হবে। আরে আজব তো, আমি কেন সাজা পেতে যাব? আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছিস। একজন লেডি পুলিশ অফিসারকেও কল দিয়েছে, তার কল কেটে দেওয়া ও তার নাম্বার ব্লক করা, এটা তার অপমান করা, আর এর জন্য শাস্তি পেতেই হবে তোকে। আরে এটা কোন ধরনের আইন? আর তাছাড়াও পুলিশের কাজ বড় বড় লোকদের সাথে থাকতে পারে, আমার মতো সাধারণ ছেলের সাথে না। তাই আমাকে ফোন করার প্রশ্নই আসে না। আর পুলিশ হয়েছেন বলেই কি যেমন তেমন আইন বানাবেন নাকি? যেমন তেমন আইন না, এটা এটা আমার অপমান করা হলো। দাঁড়া, তোকে আমি আজকে হাজতে ঢোকাবই। বলেই মোবাইল বের করে কাকে যেন কল দেয়, এরপর মোবাইল রেখে দেয়। কিছুক্ষণ পরেই কিছু কনস্টেবল আসে। এই তোরা এটাকে ধর, নিয়ে থানায় চল। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আগেও একবার ভুল করেছেন আর এখনো ভুল করতেছেন। চুপ, একদম চুপ। এই নিয়ে চল তোরা। ব্যাস, আমাকে এরা নিয়ে যেতে চায় গাড়ির কাছে, এরপর সোজা থানায়। থানায় নিয়েই আমাকে জেলে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই আমার সেই স্বপ্নটার কথা আবার মনে পড়ে গেল, অথচ
যখন পুলিশিনীর সাথে কথা বলতেছিলাম তখন সেই কথাটা মনে পড়ে নাই। না হলে আমি জায়গাতেই দিতাম দৌড়। তবে হ্যাঁ, যদি দৌড় দিতাম তাহলে সেখানে থাকা পাবলিক আমাকে অপরাধী মনে করত। দৌড় দিয়ে নাই যে তা ভালোই হয়েছে, কিন্তু হুদাই আমাকে এখানে আনা হয়েছে। নাকি আমি যে স্বপ্নটা দেখছি সেটা সত্যি হতে চলছে? ও খোদা, না ভুলেও না, এটা যাতে ভুলেও সত্যি না হয়। আমার এমনিও শরীরের সব হাড় একবারই একটা করে ভাঙবে। আল্লাহ, ভুলেও যাতে স্বপ্নটা সত্যি না হয়। সন্ধ্যাবেলা আমি জেলের মধ্যে বসে আছি। ধুর, ভাল লাগে না, তাই পকেট থেকে মোবাইল বের করলাম। আর বের করতে না করতেই আম্মুর কল। লাউ ঠেলা। আমিও জেলের মধ্যে বসে আম্মুর কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আম্মু। কি রে, কই তুই? তোকে বলছি না সন্ধ্যার আগে বাসায় ফিরতে? কই তুই? আমি শ্বশুর বাড়িতে। আমার বউ আমাকে টেনে শ্বশুর বাড়িতে নিয়ে আসছে। আর আসতে না আসতেই কি আপ্যায়ন না করতেছে যা বলে বোঝাতে পারবো না আম্মু। উফ, রুম থেকে বের হইতেই দিচ্ছে না। চুপ, সব সময় ফাজলামি। তাড়াতাড়ি বাসায় আয়। বলেই আম্মু কল কেটে দিল। উনি হয়তো বুঝে নাই আমি সত্যি সত্যি শ্বশুর বাড়িতে আছি, যেটাকে লোকে থানা বলেও চেনে। তাও হুদাই পুলিশের সাথে ভেজাল করে লাভ নাই, কারণ তাদের সাথে পেরে উঠবো না। আর বাসায় গেলেও আম্মু আর প্যারা দিবে, তাই এখানেই ভালো আছি আমি। যা, মোবাইল যেহেতু বের করছি তাই গেম বের করে শুরু করে দিলাম গেম খেলা। ওই কি করিস তুই? আমি তাকিয়ে দেখলাম পুলিশিনী আসছে। জি, গেম খেলতেছি। হুদাই বসে থাকতে ভালো লাগতেছে না, আর জেলের ভিতরে নেটেও সমস্যা করতেছে। আচ্ছা, আপনাদের ওয়াইফাই আছে? থাকলে একটু কানেক্ট করে দেন তো, গেমের পিং হাই যাইতেছে। ওই, তোকে কি আমি এখানে গেম খেলার জন্য আনছি? তোকে শাস্তির জন্য আনছি, আর তুই কি না গেম নিয়ে পড়ে আছিস? আজব, হুদাই আমাকে আনা হয়েছে। আচ্ছা, আপনি যে বললেন আমি আপনার কল কেটে দিছি, তারপর নাম্বার ব্লক করছি, এটা অপমান করা হলো। আচ্ছা, এখানে অপমানের কি আছে? আমার ভালো লাগলো না তাই কল কেটে দিছি, আর বিরক্ত বোধ করছি বলেই ব্লক দিলাম। এটাতে তো অন্যায় কিছুই নেই। তারপরও আপনি আমাকে হুদাই জেলে ঢুকাই দিলেন। এখন জেলে শান্তিতে আছি বলেই মনে হয় আপনার সহ্য হচ্ছে না। আচ্ছা বলেন তো, আপনি কি অন্যদের সুখ দেখতে পারেন না, নাকি অন্যদের সুখ দেখতে আপনার অ্যালার্জি আছে? আর আপনার সেই অপমানের ব্যাপারটা যদি আপনার সিনিয়রে জানে, আপনার কি হবে? আপনাকে সোজা বরখাস্ত করে দিবে। আপনার ভাগ্য ভালো যে আমি অনেক দয়ালু, তাই কিছুই করতেছি না। না হলে এতক্ষণ এই থানায় আপনাকে আর দেখা যেত না। শুধু এখানে না, কোনো থানায় আপনাকে আর দেখা যেত না। এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না? মাফ করবেন ম্যাডাম, আমি কাউকে হুমকি দিই না। এটা একটা সাজেশন ছিল। আর আমাকে কতক্ষণ বসায় রাখবেন? বাসায় থেকে আম্মু কল দিছিল, তাড়াতাড়ি বাসায় যেতে বলছে আমাকে। পুলিশিনী বলছে আজকে তোর বাসায় যেতে হবে না, এখানেই তোকে থাকতে হবে। খাওয়া দাওয়াও দেওয়া হবে না, না খেয়েই আজকের রাত কাটাতে হবে। এটাই তোর শাস্তি। ম্যাডাম, খাওয়া দাওয়া দিবেন না ভালো কথা, এতে আমার আফসোস নাই। তবে একটা সি টাইপের চার্জারের ব্যবস্থা করে দিলেই হবে। সারা রাত বিন্দাস কাটাতে পারবো আমি। চার্জার, তাই না? দাঁড়া। বলেই সেই জেলের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে, আর সোজা এসেই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আরে আজব, আমার মোবাইল দেন। খাবার দিবেন না ভালো কথা, জেলে রাত কাটাতে বললে তাও মেনে নিলাম, কিন্তু আমার মোবাইল কেন কেড়ে নিলেন? ম্যাডাম, এটা কিন্তু ভালো হইতেছে না। মোবাইল দেন। আমি না খায় থাকতে পারি, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারি না, কারণ এটাতে আমার জান লুকায় আছে। তোর জান আজকে আমার কাছে থাকবে? তুই এখানে থাক পড়ে, তোকে মোবাইল দেওয়া হবে না। ম্যাডাম, অনেক অন্যায় করলেন, তাও সহ্য করে নিলাম, কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম। ওই, তুই আমাকে ধমকাচ্ছিস? এইবার তোকে শুধু আজকে না, 1 সপ্তাহ এখানে কাটাতে হবে, তাও না খেয়ে। এটাই তোর বেয়াদবি শাস্তি। আরে আজব, হোদায় যত সব কাহিনী। পুলিশিনী সোজা আমার মোবাইল নিয়ে বেরিয়ে গেল। আমি তাকে পেছন থেকে অনেকবার ডাক দিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া না দিয়ে চলে গেল।
এবার মেজাজটা উচ্চ লেভেলে খারাপ হয়ে গেল। একবার খালি এখান থেকে বের হই, তারপরেই পুলিশিনীর অহংকার বের করব আমি। দাঁড়া। আমি জেলের মধ্যে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছি। একটা মশা আমাকে অতিরিক্ত লেভেলের বিরক্ত করতেছে। একবার বাম কানে এসে তার উচ্চ সঙ্গীত শোনাচ্ছে, আর একবার ডান কানের কাছে এসে শালারে দিলাম একটা থাপ্পড়, জায়গাতে ভর্তা হয়ে গেল। আমার থাপ্পড়ের আওয়াজটা একটু বেশি জোরে হয়ে গিয়েছিল, তাই সাথে সাথে কনস্টেবল ও পুলিশিনী দৌড়ে আসে। কি রে, আওয়াজ ছিল এটা? মায়ের আওয়াজ ছিল ম্যাডাম। একজনকে মেরে শেষ করে দিলাম আর কি, তাও নিজের হাতে। কথাটা শুনেই পুলিশিনীর চোখ বড় বড় করে তাকায় আছে। কাকে মারছিস তুই, আর কিভাবে মারছিস? আর জেলে তো খালি তুই একাই আছিস, তাহলে কাকে মারছিস তুই? কাকে মানে? আমি একটা মশাকে মারছি আর কি। শালা আমাকে অনেক বিরক্ত করতেছিল, তাই তাকে দিলাম একটা, আর এক থাপড়েই তার খেল খতম। কথাটা শুনে পুলিশিনী ও তার কনস্টেবল আমার দিকে তাকায় আছে। কনস্টেবলটা হাসতেছে আর আমার কথা শুনে, আর পুলিশিনী আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আছে। ম্যাডাম, এভাবে কি দেখেন? এখন কি মশা মারার জন্য কি শাস্তি দিবেন নাকি? আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সেও বাকিরা চলে গেল। আবারও জেলে কিছু না করা অবস্থায় থাকতে থাকতে বোর লাগতেছে। আস্তে আস্তে চোখ ভার হয়ে আসছে, আর কখন চোখ বুজে ফেলি নিজেও জানি না। এই যে, হ্যালো। এই এম্মা, কি হয়েছে? আম্মু, সমস্যাটা কি? একটু ঘুমাতে দাও তো। সাথে সাথে আমার মুখে পানি ছিটে মারা হয়, আর আমিও লাফিয়ে উঠি। পরে দেখি আমি জেলে, আর দেখলাম পুলিশিনীর গ্লাস ধরে দাঁড়ায় আছে। এই, তুই আমাকে কি ডাকলি? আরে, ভুল করে আপনাকে আম্মু ডেকে দিলাম। আসলে আমার ঘুমের ডিস্টার্ব কেবল আম্মুই করে, তাই এই ভুলটা হয়েছে। আর সমস্যাটা কি? মুখে পানি ছুঁড়ে মারলেন কেন? আমাকে এমনি একটা আজাইরা অপরাধে থানায় এনে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, আমি সহ্য করে নিলাম। এরপর আপনি বলছেন জেলের রাত কাটাতে, চুপচাপ মেনে নিলাম। এরপর আবার আমার মোবাইল কেড়ে নেওয়া হয়, তাও কিছুই করলাম না। এখন আবার কি? এখানে কি জেগে জেগে সিকিউরিটির ডিউটি করাবেন নাকি? নাকি এখানে ঘুমানো নিষেধ? খাবার আনছি, খেয়ে নাও। লাগবে না খাবার, আমি একদিন না খেলে কিছুই হবে না। আর আধিক্যতা দেখায়েন না, আমাকে ঘুমাতে দেন। আর যদি কিছু মনে না করেন, আমার মোবাইলটা 5 মিনিটের জন্য দেন, যাতে আমি আম্মুকে বলে দিতে পারি আমি রাতে বাড়ি ফিরবো না। খাবার খেয়ে নাও, আমি মোবাইল আনতাছি। লাগবে না, আমি খাবার খাবো না। আপনি 5 মিনিটের জন্য আমার মোবাইলটা আমাকে দেন শুধু। দাঁড়াও, আমি আনতাছি, তুমি খাবারটা খেয়ে নাও। বলেই সে আমার সামনে একটা প্যাকেট রেখে চলে যেতে লাগে। শালার কি মুসিবতে পড়লাম খোদা। এই পুলিশিনীর সাথে যেদিন থেকে দেখা হয়েছে সেদিন থেকে প্যারার মধ্যেই আছি। এই পুলিশিনী খালি প্যারা দিয়েই যাচ্ছে আমাকে। কিছুক্ষণ পরে পুলিশিনী আসে, তার হাতে আমার মোবাইল। সে আমার মোবাইল নিয়ে এসে আমাকে দেয়। এই নাও, তোমার মোবাইল চার্জ করে দিচ্ছি। আর তুমি প্যাকেটটা ধরো নাই, প্যাকেটে তোমার জন্য খাবার রেখে গেছি তো। আমার খিদা নেই। খিদে নাই মানে? না খেয়ে কি হাল করেছো নিজের, একবার দেখো। বললাম তো খাবো না, এত প্যারা দিচ্ছেন কেন আপনি? সাথে সাথে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে নেয়। আমার মোবাইল কেড়ে নিলেন কেন? মোবাইল দেন, আমি আম্মুকে কল দিয়ে বলে দিই আমি আসবো না, যে সেটা না হলে চিন্তা করবে আমার জন্য। আগে খাবার খাও, পরে মোবাইল দিব। হে আল্লাহ, এই পুলিশিনীর একটা ব্যবস্থা করো। খালি আমাকে প্যারা দিচ্ছে সে, তার প্রতিটা কথা মেনে নিলাম। সে আমার উপর এত জুলুম করলো, আমি একবারও প্রতিবাদ করি নাই। তারপরেও সে প্যারাই দিয়ে যাচ্ছে, একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে। মনে হয় সে আমার বউ লাগে, আর আমি তার বাধ্যগত জামাই। তার কথা আমাকে মেনে চলতেই হবে। তার জোরাজুরিতে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, খাবার খাবো, তবে আমাকে আগে এটা বলেন, আপনি খাইছেন খাবার? না, আমি খেয়ে নিব, তুমি খেয়ে নাও। আমি একা একা খাইলে পেটে ব্যথা করবে, নাকি খালি এক প্যাকেট খাবারই আনছেন? সমস্যা নাই, আমি এখনই খাবার অর্ডার করে আনতেছি। না না, লাগবে না, 2 প্যাকেটই আনছি। আমার প্যাকেটটা আমার কেবিনে রেখে আসছি। মিথ্যা বলিয়েন না, আমি এতটাও পাষাণ না যে কেউ আমাকে মিথ্যা বলবে আর আমাকে
খাইয়ে নিজে না খেয়ে থাকবে, এটা আমি সহ্য করে নেব। আল্লাহ, সত্যি বলতেছি। আচ্ছা, আমার কেবিনে চলো, সেখানে গেলেই বুঝবো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আমি আর কোনো কথা না বলেই পুলিশিনীর সাথে যেতে লাগি তার কেবিনে। দেখলাম তার টেবিলে খাবারের প্যাকেট। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, থানা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। দেখলে তো আমি আমার জন্য খাবার আনছি, এবার বিশ্বাস হলো তো? জি হয়েছে। তাহলে চেয়ার টেনে বসো, দুজনে একসাথে কথা বলতে বলতে খাবার খেয়ে নিব। আমিও হাত ধুয়ে আসলাম আর চেয়ার টেনে বসলাম খাবার খাওয়ার জন্য। দুজনেই খাবার খেতে লাগলাম। বাহ, বেশ ভালোই লাগতেছে। আহা, আমি খাবার খাচ্ছি, তাও এক সুন্দরী পুলিশিনীর সাথে, যার সাথে দেখা হওয়ার পর থেকে খালি প্যারাই পাচ্ছি। তবে যাই বলি না কেন, মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী, কিন্তু খালি প্যারা দেয় আমাকে। সুন্দর করে খেতে লাগলাম, তখনই থানাটা খালি খালি লাগতেছে। সেটা মনে পড়লো। আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ বলো। না মানে, থানা খালি খালি লাগতেছে কেন? কনস্টেবল যারা ছিল তাদের ডিউটির টাইম শেষ, তাই সকালে চলে গেছে। তবে বাইরে দুজন গার্ড আছে, বাকিরা চলে গেছে। তো আপনার কি ডিউটি শেষ হয় নাই? ডিউটি শেষ হলেই কি হয়, থানায় যে একটা অপরাধী আছে তাকে শায়েস্তা করতে হবে, তো তাই আছি। তাকে প্রথমে সুন্দর করে খাওয়া দাওয়া করাবো, তারপর তার আসল ব্যবস্থা করব। পুলিশিনীর কথা শুনে সাথে সাথে বুকে ভয় ঢুকে গেল। ভয়ের কারণে খাবার আর খাইতেই ইচ্ছে করতেছে না। আমার অবস্থা দেখেই সাথে সাথে পুলিশিনী হেসে দিল। আরে, খাবার খাওয়া বন্ধ করলে কেন? আমি তো মজা করতেছি। আসলে আমার কিছু কাজ বাকি ছিল, সেটার জন্যই আছি আর কি। তবে এখন কাজ শেষ, খাবার শেষ করো, তারপর আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব। এরপর সুন্দর করে খাবার খেতে বলে। ভয়ে ভয়ে খাবার খাচ্ছি। দুজনেই খাবার শেষ করলাম। এরপর আমাকে মোবাইল দিয়ে দেয় আর বলে থানার বাইরে অপেক্ষা করতে। আমিও মোবাইল নিয়ে আম্মুকে কল করে বলে দিই আসতে দেরি হবে। তবে তার বিহেভিয়ার দেখে আগের কথাগুলো ভুলে গেলাম। সে আমার সাথে কি কি অন্যায় করছে, কিভাবে প্যারা দিছে, সব এই সময় মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। কিছুক্ষণ পরেই পুলিশিনী আসে। দাঁড়াও, আমি গাড়ি বের করি। গাড়ি বের করি মানে? এখন কি আবার পুলিশের গাড়ি বের করবেন নাকি? ও ভাই, আমার পার্সোনাল গাড়িও আছে। বাহ বাহ, ঘুষের টাকা দিয়ে পার্সোনাল গাড়িও কিনে ফেলেছেন, ভালোই তো। আমি জানি কি ভাবতেছ, এটাই ভাবতেছ আমি খুশির টাকা দিয়ে গাড়ি কিনছি, তাই না? কিন্তু এটা আমার বাবা গিফট করছে। আর একটা কথা, পুলিশের চাকরিটা আমার পেশাটা শখের বসে। আমি পুলিশের চাকরিটা নিয়েছি। আমার বাবা বিজনেসম্যান, তবে আমার পুলিশের চাকরির অনেক শখ ছিল, তাই পুলিশের চাকরি নিচ্ছি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নাই। বলেই চলে গেল। আর কিছুক্ষণ পরে একটা প্রাইভেট কার নিয়ে আসে। আমাকে ইশারা করে গাড়িতে, আমিও গাড়িতে উঠে পড়ি। এরপর সে আমাকে আমার বাড়ির রাস্তা জিজ্ঞাসা করে, আমিও তাকে দেখিয়ে দেই। সেই অনুযায়ী আমাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। জি বলেন। তুমি কি জব করো? না, আমি স্টুডেন্ট, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। ঠিক আছে, কাল আমি 9টায় আসবো, রেডি হয়ে থাকিও, আমি এসে কলেজে নিয়ে যাব। আরে আপনি কেন নিয়ে যাবেন? আমি কি নতুন নাকি? যেটা বলছি ওইটা শুনবা, আর এক্ষুনি আমার নাম্বার আনব্লক করো আমার সামনে। আরে এটা কোন ধরনের কথা? আপনি আমাকে কিন্তু ধমকাচ্ছেন। চুপচাপ যেটা বলছি সেটা শোনো। এক্ষুনি নাম্বার আনব্লক করবা, আর নাম্বার আমার সামনেই সেভ করবা, না হলে তোমার মোবাইলটা দাও। আমি নিজেই করে দিচ্ছি, তোমার ভরসা নেই। কেন? আমার মোবাইল আমি কাউকে দিই না। আমাকে দিতে বলেছি মানে দিবা, দাও বলতেছি। আমিও মোবাইল আনলক করে দিলাম। বুঝলাম না হঠাৎ করে এর আবার কি হলো। সে আমার মোবাইলে কি কি করে আমাকে দেয়। যাও বাসায় যাও, কাল রেডি হয়ে থাকবা, আমি এসে নিয়ে যাব তোমাকে। বাই। বলে চলে গেল। আমিও বাড়িতে চলে গেলাম। বাসায় ঢুকতেই আম্মুর হাজার প্রশ্ন, তবে আমি কাল বলবো বলেই রুম থেকে চলে গেলাম, কারণ প্রচুর ঘুম আসতেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দিলাম ঘুম। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভাঙে। আমিও না দেখেই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ঘুম থেকে কি ওঠা হয়েছে নবাব সাহেব? জি।
আমার প্রচুর ঘুম আসছে। আপনি যেই হন না কেন, প্লিজ পরে কল দিয়েন, আমার প্রচুর ঘুম আসতেছে। বলেই কল কেটে দিলাম আর আবার ঘুমের দেশে তলিয়ে গেলাম। কিছু মুহূর্ত পর কেউ একজন আমার শরীরে ঝাঁকি দেয়। আব্বু ওঠ। আম্মু, ঘুমাতে দাও তো। তখনই আমার মুখে ডাইরেক্ট পানি ছিটকে মারে। আমি ওর সাথে লাফিয়ে উঠি। আরে আম্মু, কি করতেছো? তখনই দেখলাম আম্মু রুমের মধ্যে আছে। তো ঠিকই, আর আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়ে আছে, কিন্তু আম্মু পানি ছিটকাই দেয়নি। কারণ আম্মু ছাড়াও আরো একজন রুমে আছে, আর সেই আমার মুখে পানি ছিটকেছে। সে আর কেউই না, পুলিশিনি। সে ফুল ইউনিফর্মে দাঁড়ায় আছে। তাকে আমার রুমে দেখে অবাক না হয়ে পারলাম না। বাড়িতে হলেও মানা যেত, কিন্তু সেই ডাইরেক্ট রুমেই এন্ট্রি নেবে, তা আমার কল্পনার বাহিরে, তাও ইউনিফর্ম পরা অবস্থায়।